আচ্ছা, জীবনের মোড় ঘোরানোর জন্য কি সবসময় বড় কোনো ঘটনার প্রয়োজন হয়, নাকি খুব সামান্য তুচ্ছ একটা মুহূর্ত বদলে দিতে পারে একজন মানুষের গোটা ভবিষ্যৎ? আজকের গল্প ক্লাসিক্সে আপনাকে আমন্ত্রণ জানাই এক অদ্ভুত সমাপতন আর ভাগ্যের পরিহাসের গল্পে, যেখানে একটি দুষ্টুমি করে লেখা বেনামি চিঠি একটি সাধারণ যুবকের জীবনকে ঠেলে দিল এক অবিশ্বাস্য গন্তব্যে। এই গল্প কেবল ভুল বোঝাবুঝির নয়, এ এক মানুষের আজন্ম লালিত স্বপ্নের আকস্মিক পূর্ণতা পাওয়ার এক রোমাঞ্চকর যাত্রা। চলুন ফিরে যাই সেই পুরনো দিনের কলকাতায়, যেখানকার এক মেসের ঘর থেকে শুরু হয়েছিল এক বেনামি চিঠির তোলপাড় করা যাত্রা। আমাদের আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কলমে বেনামি চিঠি। কত সামান্য তুচ্ছ ঘটনার মূল ভিত্তির ওপর কত বড় বড় ব্যাপার প্রতিষ্ঠা হয়, তাহা চিন্তা করিলে বিস্ময়ের অবধি থাকে না। কথিত আছে, কোনো দেশের রাজা মৃগয়া করিতে যাইবার মানসে ভৃত্যকে অশ্বসজ্জিত করিতে আজ্ঞা দেন। ভৃত্য যখন এই কার্যে ব্যস্ত ছিল, তখন তাহার শিশুপুত্র আসিয়া মিঠাই খাইবার জন্য মহা আবদার আরম্ভ করে। পিতা বিরক্ত হইয়া পুত্রকে চপেটাঘাত করিল। ইহাতে সেই ক্রুদ্ধ শিশু একটা বংশদণ্ড তুলিয়া পিতার পদে নিক্ষেপ করিল। আঘাতের যন্ত্রণায় ও মনের বিরক্তিতে ভৃত্য ভালো করিয়া জিন কষিতে পারিল না। এই ত্রুটিবশত মৃগয়াকালে অশ্বপৃষ্ঠ হইতে পড়িয়া গিয়া রাজার মৃত্যু হয়। পরবর্তী রাজাটি ভয়ানক অত্যাচারী হইল। দেশশুদ্ধ লোক তাহার কুশাসনে অশ্রুপাত করিতে লাগিল। অবশেষে একটা ভয়ঙ্কর বিদ্রোহ উপস্থিত হইল। সহস্র সহস্র লোক মৃত্যু মুখে পতিত হইল। শত শত গৃহ দগ্ধ হইয়া গেল। এক কথায় রাজ্যটা লণ্ডভণ্ড হইয়া গেল। এখন এত বড় একটা ব্যাপারের মূল কারণ অনুসন্ধান করিতে করিতে সেই সহিষ্ণুপুরে সন্দেশ খাইবার লোভে আসিয়া পৌঁছাতে হয়। আমাদের এই আখ্যায়িকাটিতেও একটি সামান্য ঘটনার একটি বৃহৎ ফল ফলিয়াছিল। বুদ্ধিহীনা বালিকার লিখিত একখানি 2-3 ছত্র বেনামি চিঠিতে একটি মনুষ্য জীবনের গতি আশ্চর্যরূপে ভিন্ন দিকে ধাবিত হইয়াছিল। যাহা হোক, এখন গল্প আরম্ভ করি। আজ প্রায় 2 বৎসর হইল রামসুন্দরের বিবাহ হইয়াছে, কিন্তু অহদুর্ভাগ্য, সে এখনো পর্যন্ত একটি বারও শ্বশুর বাড়ি যাইতে পারিল না। সে যখন বিয়ে শ্রেণীর ছাত্র, তখন তাহার বিবাহ হয়। তখন পরীক্ষা সন্নিকট বলিয়া জোরে শ্বশুরবাড়ি যাওয়া হয় নাই। বিবাহের কিছুদিন পরে তাহার শ্বশুর সপরিবারে নিজ কর্মস্থান এলাহাবাদে ফিরিয়া যান। জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী উপলক্ষে যথাসময়ে নিমন্ত্রণ আসিল। সে বৎসর উত্তর পশ্চিমাঞ্চলে দারুণ গ্রীষ্ম। কলেরা ও বসন্ত সেই দিকটাতেই নিজেদের দিগ্বিজয় শিবির স্থাপন করিয়াছিল। সংবাদপত্রের স্তম্ভ হইতে এই সমাচার প্রাপ্ত হইয়া রামসুন্দরের পিতা পুত্রকে শ্বশুরবাড়ি পাঠাইতে আপত্তি করিলেন। তাহার পর পূজা ছুটির সময় আবার যথারীতি নিমন্ত্রণ আসিল, কিন্তু রামসুন্দর জ্বরে পড়িল, যাওয়া হইল না। জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীর দিন আবার নিকটে আসিতে লাগিল। এবার রামসুন্দর যাইবেই। এবার উত্তর পশ্চিমাঞ্চলে বেশ বৃষ্টি হইতেছে, কোনো প্রকার রোগের উপদ্রব নাই। এবার আর রামসুন্দরের আশালতা পুষ্পিত হইতে বাকি থাকিবে না। কলকাতা হইতে আসিবার সময় সে একখানা টাইম টেবিল সঙ্গে করিয়া আনিয়াছিল।
সেই টাইম টেবিলখানি এখন তাহার বেদ, অথবা একালের খেচর পাকা ছেলেদের গীতা হইয়া দাঁড়াইল। রাত্রি 10টার সময় হুগলিতে গাড়ি চড়িতে হইবে। ছাড়িবার পূর্বে অমুক সময় পৌঁছিতেছি বলিয়া এলাহাবাদে একখানা টেলিগ্রাম পাঠাইতে হইবে। তাহার পর গাড়িতে উঠিয়া উপরের বাঙ্কে বিছানা পাতিয়া নিদ্রা হইবে কি? গ্রীষ্মকালের রাত্রে রেলপথে ভ্রমণ কি আরামদায়ক, কি সুন্দর শীতল বায়ু, তাহার উপর রজনী যদি চন্দ্রালোকিত হয়। মোকামায় গিয়ে প্রভাত হইবে, তখন এক পেয়ালা গরম গরম চা, নিশ্চয়ই খুব আরাম হইবে। বেলা 2টার সময় এলাহাবাদে পৌঁছানো যাইবে। ইত্যাদি প্রকারে রামসুন্দর মিস্ত্রি কল্পনার মাল মশলায় আকাশে অট্টালিকা নির্মাণ করতে ব্যস্ত রহিল। কিন্তু হরি হরি, সব পণ্ড হইয়া গেল। যাত্রার অবধারিত দিনের কিয়ৎপূর্বে রামসুন্দরের মাতার ভয়ানক জ্বর। আর যাওয়া হইল না। আমরা রামসুন্দরের প্রতি অবিচার করিব না, সে এমন কথা ভাবে নাই। আমি যাত্রা করিলে পর তখন মার জ্বর হইল না কেন? অথবা আমার যাত্রা করিবার দিন আরও কিছু পূর্বে ধার্য হয় নাই কেন? সে প্রাণপণে জননী দেবী সেবা করিল, শ্বশুর বাড়ি যাওয়া হইল না। ইহার দরুন কোনো ক্ষোভ, কোনো অসন্তোষ তাহার মনে স্থান পাইল না। রামসুন্দরের মাতা আরোগ্য লাভ করিলেন। গ্রীষ্মাবকাশ ফুরিয়ায় আসিল। এখন রামসুন্দর আইন পড়িতেছিল। বাক্স, বিছানা, পুস্তকাদি তল্পি বাঁধিয়া পুনরায় কলিকাতা যাত্রা করিল। কলেজে তাহার সহপাঠী বিবাহিত বন্ধুরা আসিয়া নিজের নিজের শ্বশুরবাড়ির গল্প ফাঁদিল। রামসুন্দর তাহাদের গল্পে নিজের কোনো অভিজ্ঞতা যোগ করিতে পারিল না। মাঝে মাঝে বিদ্রূপের বাণ আসিয়া তাহার মস্তকে পড়িতে লাগিল। সে মুখটি চুন করিয়া অত্যন্ত মনোযোগের সহিত ছুরির অগ্রভাগ দিয়া পেন্সিলের মস্তকে নিজের নাম আদ্যাক্ষরটি খোদিত করিয়া সময় কাটাইল। এবছর রামসুন্দরের আইন পরীক্ষা। পুজোর ছুটির পূর্বে বাড়িতে লিখিয়া পাঠাইল, পরীক্ষার নিকট পড়াশোনার চাপ অত্যন্ত অধিক, এবার বাড়ি যাইবে না। রামসুন্দরের জননী ইহাতে প্রথমে আপত্তি করিয়াছিলেন, কিন্তু তাহার সে আপত্তি টিকিল না। ছুটিতে রামসুন্দরের মেসের বাসার সকলে স্ব-স্ব-গৃহে গমন করিল। রামসুন্দর একা হইয়া পড়াশোনা করিতে লাগিল। 2-4 দিন এইরূপে কাটিল। একদিন ভোরের বেলা নিদ্রাভঙ্গের পর বিছানায় পড়িয়া হঠাৎ তাহার মস্তকে একটা মতলবের আবির্ভাব হইল। একবার এই ফাঁকে এলাহাবাদ শহরটা দেখিয়া আসিলে হয় না? সেদিন প্রভাতে আর তাহার পড়াশোনা কিছুই হইল না। কেবল যাব কি যাব না এই ভাবনায় মগ্ন রহিল। অবশেষে যাইবার পরামর্শই স্থির হইল। আহারান্তে বাজারে বাহির হইয়া স্ত্রীর জন্য নানা রকম প্রকার সাবান, চিরুনি, এসেন্স, সুগন্ধি তৈল, লতা, পাতা ফুল আঁকা চিঠির কাগজ ও খাম, 2-1খানি গল্পের ও কবিতার বহি এবং আরও কত কি সব আমাদের স্মরণ নাই ক্রয় করিল। সন্ধ্যার পর হাওড়ায় গিয়া যাত্রা করিবার সংবাদ এলাহাবাদে টেলিগ্রাম করিয়া ডাকগাড়িতে আরোহণ করিল। যথাসময়ে রামসুন্দর এলাহাবাদে পৌঁছিয়াছে। তাহার শ্বশুর স্বয়ং স্টেশনে সদর সম্ভাষণে প্রাণাধিক জামাতাকে গৃহে লইয়া গিয়াছেন। রামসুন্দরের শ্বশুরের নাম নিমাইবাবু। সেকালের অনেক লোকে নিজ নাম অদ্ভুত রকমে ইংরাজিতে বানান করিয়া থাকে। ইনি নিজের নাম নেমিলল এইরূপে লিখিতেন। নিমাইবাবু বাল্যকালে মিশনারি স্কুলে পড়িতেন, কিঞ্চিৎ সাহেবী ধরনের লোক। স্টেশনে গাড়ি হইতে অবতরণ করিয়া রামসুন্দর হ্যাটকোটধারী শ্বশুরকে প্রথমে চিনিতেই পারে নাই। বিবাহের রাত্রে তাহাকে নামাবলী গায়ে দিয়া কন্যার সম্প্রদান করিতে দেখিয়াছিল কিনা। তাহার পর চিনিতে পারিয়া যখন তাহাকে প্রণাম করিতে উদ্যত হইল, তখন তিনি তাহাকে বাধা দিয়া শেক হ্যান্ড করিলেন। নিমাইবাবু ইংলিশ ডিনারের ভয়ানক পক্ষপাতী।
মোগল দেশগুলির প্রতিও তাহার আন্তরিক অনুরাগ অল্প ছিল না, কিন্তু তাহার সাহেবিয়ানা বন্ধু সমাজে ও বৈঠকখানায় অন্তঃপুরে তাহার মোটেই প্রশ্রয় পাইত না। সেখানে তিনি যতক্ষণ থাকিতেন জুজুটি হইয়া থাকিতেন। রামসুন্দর নতুন শ্বশুরবাড়ি আসিয়া খুব আমোদে দিন কাটাইতেছে। তাহার স্ত্রীর কোনো সহোদর বা সহোদরা ছিল না, কিন্তু খুঁড়তো ও পিস্তত একটি দুইটি তিনটি শালিকার রত্ন সমস্ত দিন তাহাকে খেলার পুতুল করিয়া তুলিল। এই তিনটির মধ্যে বড়টি সম্প্রতি বিবাহ হইয়াছিল, অপর দুইটির মধ্যে একটি দুধের দাঁত ভাঙিতে আরম্ভ করিয়াছিল, অন্যটির মাথায় এক গাছিও চুল ছিল না। সম্প্রতি রোগশয্যা হইতে উঠিয়া তাহার এ বিপত্তি ঘটিয়াছিল। রামসুন্দরের বড় শালিকাটি চিরদিনই বাংলাদেশের বাহিরে, তথাপি তাহার সংবাদ পাইতে বাকি ছিল না যে ভগ্নিপতির সঙ্গে ঠাট্টা তামাশা করিতে হয়। অতএব সে এই কর্তব্য ভার স্বীয় মস্তকে গ্রহণ করিতে নিমেষ মাত্র কাল বিলম্ব করিল না। ছোট বন্ধুটিকে লইয়া সে একটি ফৌজ গঠন করিয়া রামসুন্দরের ভগ্নপতিত্ব দুর্গে অবিশ্রান্তভাবে আক্রমণ আরম্ভ করিল। পানির ভিতর সুপারির পরিবর্তে কয়লার গুঁড়া ভরিয়া দিয়া, জলে গেলাসে লবণ মিশাইয়া দিয়া, আলতা গুলিয়া চা করিয়া দিয়া, রুমালে বাঁধা পোর্টমেন্টের চাবি হরণ করিয়া লইয়া, এমনকি জুতা এক পাটি পর্যন্ত লুকাইয়া রাখিয়া রামসুন্দরকে ব্যতিব্যস্ত করিয়া তুলিল। পরিবারস্থ একটি শুভশিকা পরিচিত তাঁবুত দম্পতির নামে ছড়া বাঁধিয়াছিলেন। রামসুন্দর ও তাহার পত্নীর নামেও বাঁধিয়াছিলেন। সেই ছড়াটি তিনজনে সমস্বরে আবৃত্তি করিয়া কিছুতেই ক্লান্তি মানিল না। পাঠকগণের কৌতূহল নিবারণার্থ সেই ছড়াটি এখানে বলিতেছি। বেলফুলের গড়েমালা, রামসুন্দরের সুরবালা। এই কাহিনীর অন্যান্য কবিতায় তাহার আরও অদ্ভুত রচনা শক্তির পরিচয় পাওয়া যায়। জগতের হিতার্থে তাহার দু একটি নমুনা নিম্নে প্রকাশ করিলাম। আমার কি হইল, অক্ষয়ের শৈল। আমি কি হয়েছি কালা, জ্যোতিষের নগেন্দ্রবালা। এইরূপে জ্বালাতন হইয়া রামসুন্দর তাহার বড় শালীটিকে বিরক্ত করিবার এক অভিনব উপায় অকস্মাৎ আবিষ্কার করিয়া ফেলিল। এই বালিকাটির নাম চিরদিনই ডেমি ছিল, কিন্তু বিবাহের পর হইতে সে হঠাৎ ইন্দুবালা হইয়া গিয়াছে। এই নতুন নাম পুরাতন মেয়েটিকে মানাইয়া লইবার জন্য বাড়ির লোকেরা প্রয়োজনে অপ্রয়োজনে সর্বদাই তাহাকে ইন্দুবালা বলিয়া ডাকিতেন। রামসুন্দর তাহাকে দুই একবার ডেমি ডেমি বলিয়া ডাকিল। তাহাতে ইন্দুবালা কিঞ্চিত ক্রোধের সহিত আপত্তি জানাইল। রামসুন্দর আর ছাড়িবে কেন? সে তাহাকে ক্রমাগত ডেমি বলিতে লাগিল। ইহাতে সেই দাঁত পরা মেয়েটির পূর্বস্মৃতি জাগিয়া উঠিল। সে এবং তাহার অনুকরণে ছোট মেয়েটি ডেমি ড্যাম ডেমি এই পুরাতন বিস্তৃত প্রায় খাপ্পানোটি সুর করিয়া উচ্চস্বরে বলিতে বলিতে বাহু তুলিয়া তাণ্ডব নৃত্য আরম্ভ করিল। কণ্টকে নৈব কণ্টকং, এই নীতিবাক্য সার্থকতা দেখিয়া রামসুন্দর মনে মনে অত্যন্ত আনন্দ অনুভব করিল। ইন্দুবালা প্রথম প্রথম অন্তঃপুরে গিয়া নালিশ করিতে লাগিল, কিন্তু তত্রস্থ ধর্মাধিকরণে বা হাসিয়া এই মোকদ্দমা ডিসমিস করিতে লাগিলেন। ইহাতে বালিকার অভিমান অত্যন্ত বাড়িয়া উঠিল। সে কাঁদিয়া ফেলিল। তাহাতে রামসুন্দর কিছু অপ্রস্তুত হইয়া পড়িল। সেদিন গেল। পরদিন আবার এই অভিনয়ে সূত্রপাত হইল। আর কিন্তু ডেমি অন্তঃপুরে নালিশ করিতে গেল না। সে কিছুদিন পূর্বে একখানি গল্পের বহিতে পড়িয়াছিল, কোনো লোক তাহার শ্বশুরবাড়িতে অবস্থান করিতে করিতে বিলাত পালাইয়া যাইবার আয়োজন করে। তাহার পিতামাতা ইহা জানিতে পারিয়া সময় মতো আসিয়া তাহাকে গ্রেপ্তার করেন। এই ঘটনা উপলক্ষে জামাইবাবু নাকালে শেষ থাকে নাই। ইন্দুবালা ভাবিয়া চিন্তিয়া ঘরে খিল বন্ধ করিয়া এক টুকরো কাগজ বাম হস্তে লিখিল।
তোমার ছেলে বিলাত পলাইয়া যাইবার আয়োজন করিয়াছে, সাবধান। এই কাগজখানি খামে ভরিয়া রামসুন্দরের পিতার নামে ঠিকানা দিয়া দাসী হস্তে ডাকঘরে পাঠাইয়া দিল। পত্র তৃতীয় দিবসে বেলা 10টার সময় রামসুন্দরের পিতার হস্তগত হইল। রামসুন্দরের পিতার নাম হরিবল্লভ বাবু। লোকটি সম্পূর্ণ সেকালেরও নহেন, একালেরও নহেন। সামান্য ইংরাজি জানেন। বয়স 50। পূর্বে কোথাকার নীলকুঠিতে চাকুরি করিতেন। শোনা যায় যে কারচুটিতে তাহার বেশ 2 পয়সা ছিল। এই 2 পয়সা সম্বন্ধীয় কি গোলযোগ বাধ্য হইয়া তাহাকে কর্মত্যাগ করিতে হয়। এখন বাড়িতে বসিয়া বিষয়কর্ম দেখিতেছেন। পৈতৃক ও সোপার্জিত জমিদারি সম্পত্তির আয় হইতেই সংসারটি বেশ চলিয়া যায় এবং কোম্পানির কাগজের সংখ্যা প্রতি বৎসর বৃদ্ধি হইতেই থাকে। হরিবল্লভ বাবু বৈঠকখানার ঘরে বসিয়া ঘোষেদের কন্যা বিবাহের একটি ফর্দ করিয়া দিতেছিলেন। এমন সময় উল্লিখিত পত্রখানি তাহার হাতে পৌঁছিল। খুলিয়া পাঠ করিয়া তাহার মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল। তৎক্ষণাৎ অন্তঃপুরে প্রবেশ করিয়া এই সংবাদ গৃহিণীকে অবগত করাইলেন। তিনি তো ইহা শুনিয়া ক্রন্দন করিতে লাগিলেন। দেখিতে দেখিতে পাড়াময় এ কথা রাষ্ট্র হইয়া পড়িল। প্রতিবেশী বন্ধু আত্মীয় স্বজন অনেকগুলি আসিয়া উপস্থিত হইলেন। সকলেই বৃদ্ধকে পরামর্শ দিলেন, আর ক্ষণমাত্র বিলম্ব করা উচিত নহে। কলিকাতায় গিয়া যাহাতে ছেলেকে পাওয়া যায় সেই চেষ্টা করিতে হইবে। তৎক্ষণাৎ পালকি বিহারা ডাকিতে লোক ছুটিল। অর্ধ ঘণ্টার মধ্যে সমস্ত প্রস্তুত। রামসুন্দরের পিতা অস্নাত ও অভুক্ত অবস্থাতেই যাত্রা করিতে প্রস্তুত হইয়াছিলেন। পাড়ার ভদ্রলোকদের অনুরোধে তাহা আর হইতে পাইল না। হরিবল্লভ বাবু গৃহদেবতাকে সজল নেত্র ভক্তিভরে প্রণাম করিয়া কলিকাতা যাত্রা করিলেন। গৃহিণী বিশেষ করিয়া বলিয়া দিলেন, যদি মা কালীর মা দুর্গার ইচ্ছায় এখনো সে বিলাত না গিয়া থাকে তবে যেন তাহাকে বাড়িতে আনা হয়। আর ছাই ইংরাজি পড়িয়া কাজ নাই, বামুনের ছেলে ঠাকুর পূজা করিয়া খাইবে। হরিবল্লভ বাবু কলিকাতায় পৌঁছিয়া রামসুন্দরের বাসা খুঁজিয়া বাহির করিলেন। দরজায় চাবি বন্ধ। পাশে একটি মুসলমান দোকানদার ছিল। সে বলিল, ছুটিতে সব বাবুরাই চলিয়া গিয়াছে। কেবল একটি বাবু ছিলেন, কয়দিন হইতে তাহাকেও দেখিতে পাইতেছি না। বৃদ্ধ হরিবল্লভ বাবু 2 চক্ষু ছলছল করিতে লাগিল। ছেলে যে বিলাত গিয়াছে এ বিষয়ে আর তাহার কিছুমাত্র সন্দেহ রহিল না। এমনটা যে হইবে তাহা কি তিনি কখনো স্বপ্নেও ভাবিয়াছিলেন? এতকাল বুকের রক্ত দিয়া যাহাকে পোষণ করিয়াছেন সে তাহার এই বৃদ্ধ দশায় বুকে শেল মারিয়া বিলাত চলিয়া গেল। ভাবিলেন, আর কি সে বাঁচিয়া থাকিয়া ফিরিয়া আসিবে? যদি ফিরিয়া আসে তবে জাতিচ্যুত সমাজচ্যুত হইয়া আসিবে। তাহাকে আর ঘরে রাখিতে পারিব না। শ্রাদ্ধের পর্যন্ত সে অধিকারী থাকিবে না। হয়তো এক খ্রিস্টানীকে বিবাহ করিয়া আনিবে। এমনও তো অনেক লোক করিয়াছে। সকলেই ইংরাজি শিক্ষার দোষ বলিয়া মনে হইতে লাগিল। ভাবিলেন, রামসুন্দর যখন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয় সেই সময় গ্রামের স্কুলে যে মাস্টারটি জুটিয়াছিল তাহা করিতে দিলে কলিকাতায় আসিয়া কুসঙ্গে পড়িয়া ছেলেটি খারাপ হইত না। বাসার দরজার বাহিরে 2 ধারে এসে ইষ্টক নির্মিত 2টি বসার স্থান আছে। সেইখানে বসিয়া বৃদ্ধ ব্যথিত মনে এই সমস্ত চিন্তা ও অশ্রুপাত করিতে লাগিলেন। ক্রমে সন্ধ্যা হইয়া আসিল। তখন উঠিয়া ধীর পদে আশ্রয়ের সন্ধানে বাহির হইলেন। তাহার এক বাল্যসখা জীবন কৃষ্ণবাবু হাইকোর্টে ওকালতি করিতেন বাসা বাগবাজারে। তাহারই কাছে যাইবার জন্য প্রস্তুত হইলেন। বন্ধুর সঙ্গে বন্ধুর অনেক কালের পরে সাক্ষাৎ হইল। পরস্পরের কুশল প্রশ্নাদি জিজ্ঞাসার পর হরিবল্লভ বাবু নিজের বিপদের কাহিনী আদ্যোপান্ত বিবৃত করিলেন। জীবন কৃষ্ণবাবু সমস্ত শুনিয়া নীরবে কিয়ৎকাল চিন্তা করিলেন। পরে বলিলেন, আচ্ছা, বিলেত যে গেল টাকা পেল কোথায়? হরিবল্লভ বাবু বলিলেন, টাকা কোথায় পাইল তাহা তো আমি কিছুই বুঝতে পারিতেছি না। জীবন কৃষ্ণবাবু বলিলেন, বিলাত যাওয়া তো মুখের কথা নহে, বিস্তর টাকার প্রয়োজন। তাছাড়া সেখানে তো অবশ্য পড়িতে গিয়াছে,
সেখানে তাহার খরচ যোগাইবে কে? এই কথাটা শুনিয়া হরিবল্লভবাবু যেন কতকটা আশ্বস্ত হইলেন। তখন তাহার মনে হইল ইহার ভেতর নিশ্চয়ই কিছু গোলযোগ আছে। পকেট হইতে বেনামি চিঠিখানা বাহির করিয়া জীবনকৃষ্ণবাবুর হাতে দিলেন। জীবনকৃষ্ণ পত্রখানি টেবিলের ওপর রাখিয়া দেরাজ হইতে চশমাটি বাহির করিলেন। বাতিটা একটু উজ্জ্বল করিয়া দিয়া চশমাটি সাবরের চামড়ায় বেশ করিয়া মুছিলেন। চশমা পরিয়া উকিলোচিত গাম্ভীর্যের সহিত পত্রখানি অত্যন্ত সাবধানে পাঠ করিলেন। জিজ্ঞাসা করিলেন, এ হাতের লেখা কার? তাহা তুমি কি কিছু আন্দাজ করিতে পারো? অবশ্য বাম হাতে লেখা। হরিবল্লভবাবু না উত্তরসূচক শিরশ্চালন করিলেন। আরও কিছুক্ষণ গেল। জীবনকৃষ্ণবাবু বলিলেন, ছেলের বিবাহ দিয়েছিলে এলাহাবাদে না? হরিবল্লভবাবু বলিলেন, হ্যাঁ, কেন বলো দেখি? জীবনবাবু উত্তর করিলেন, পত্র এলাহাবাদ হইতে আসিয়াছে, এই দেখো এলাহাবাদে ছাপ রহিয়াছে। হরিবল্লভবাবু সাগ্রহে বলিলেন, তবে তো নিশ্চয়ই এলাহাবাদে গিয়াছে। জীবনকৃষ্ণবাবু ভ্রুকুঞ্চিত করিয়া বললেন, শোনো, হয়তো এ চিঠির কথা সর্বই মিথ্যা, কোনো লোকের দুষ্টামি, কিন্তু তথাপি রাম সুন্দর হঠাৎ বাসা ছাড়িয়া নিরুদ্দেশ হইয়া কোথায় চলিয়া গেল তাহার মীমাংসা হয় না। নহে তো সে বিলাত যাইবার বাস্তবে কি আয়োজন করিয়াছে, পত্রে কথা বৌমাকে লিখিয়া থাকিতে পারে, কিংবা হয়তো এই মুহূর্তে সে এলাহাবাদে অবস্থান করিতেছে। হরিবল্লভবাবু প্রস্তাব করিলেন, তবে এলাহাবাদে টেলিগ্রাফ করিয়া দিই, যাহাতে সে না যাইতে পারে। জীবনবাবু বলিলেন, পূর্বে সংবাদ লওয়ার প্রয়োজন, এলাহাবাদে আছে কিনা। হরিবল্লভবাবু ইহাই উচিত বিবেচনা করিলেন। বলিলেন, হ্যাঁ, এলাহাবাদে থাকে, তবে আবার টেলিগ্রাফ করিয়া দিব, যাহাতে বিলাত না যাইতে পারে, এবং কলিকাতার ডাকগাড়িতে আমি স্বয়ং এলাহাবাদে গিয়া ছেলেকে ফিরাইয়া আনিব। তৎক্ষণাৎ নিমাইবাবুকে আর্জেন্ট টেলিগ্রাম প্রেরিত হইল। রামসুন্দর ওখানে আছে কিনা এবং কেমন আছে। জীবনকৃষ্ণ বলিলেন, যদি সে বাস্তবে কি বিলাত যাইবার ইচ্ছা করিয়া থাকে, তবে পথের মাঝে এলাহাবাদ, ওখানে না হইয়া কখনোই যাইবে না। আজকালকার ছেলে কিনা, যদি এখনো না গিয়া থাকে, তবে আবার টেলিগ্রাফ করিয়া এলাহাবাদে তাহাকে আটকানো করা যাইবে। আর যদি কোনো উপায়ে জাহাজের ভাড়া সংগ্রহ করিয়া যাত্রা করিয়া থাকে, তবে তাহার পরিবার খরচ তোমাকে যোগাইতে হইবে। অদৃষ্টে থাকে তো ছেলেটা মানুষ হইয়া আসিবে। তখন রাত্রি 9টা বাজিয়া গিয়াছে। জীবনকৃষ্ণবাবুর বারংবার অনুরোধে হরিবল্লভবাবু হস্তপদ্মাদি প্রক্ষালন করিয়া সন্ধ্যার্চনায় মনোনিবেশ করিলেন। আহারাদি শেষ হইতে 11টা বাজিয়া গেল। এই সময় এলাহাবাদ হইতে উত্তর আসিল, রামসুন্দর এখানে আছে, ভালো আছে। বৃদ্ধ হরিবল্লভ এই সংবাদ পাইয়া আনন্দের অশ্রুধারা রোধ করিতে পারিলেন না। জীবনবাবুর হাতটি ধরিয়া বলিলেন, ভাই, তুমি আজ আমার প্রাণ দান দিলে। আজ আমার যা উপকার করিলে তাহা আমি এ জন্মে বিস্মৃত হইতে পারিব না। ঈশ্বর তোমাকে শতপুত্রে লক্ষ্মীশ্বর করুক। জীবনকৃষ্ণবাবু হাসিয়া বলিলেন, আমি আর তোমার উপকারটা কি করিলাম? হরিবল্লভবাবু বলিলেন, বিলক্ষণ, তুমি না পরামর্শ দিলে ওসব বুদ্ধি কি আর আমার পাড়াগে মাথায় প্রবেশ করিত? তৎক্ষণাৎ দ্বিতীয়বার এলাহাবাদে আর্জেন্ট টেলিগ্রাফ প্রেরিত হইল। রামসুন্দর বিলাত পলাইবার আয়োজন করিতেছে, তাহাকে আটক করো, আমি আসিতেছি। ইহার পর দুই বন্ধু রাত্রের মতো পরস্পরের নিকট বিদায় লইয়া শয্যাশ্রয় গ্রহণ করিলেন। মানসিক উৎকণ্ঠাবশত সমস্ত রাত্রি হরিবল্লভবাবু নিদ্রা হইল না বলিলেই হয়। পরদিন প্রভাতটি বড় সুন্দর হইয়া এলাহাবাদ শহরে দেখা দিয়াছে। পূর্বদিনের মতো মেঘ ও বৃষ্টি একেবারে অন্তর্হিত। রামসুন্দর প্রাতঃভ্রমণের পর ফিরিল। তখন বেলা 3টা হইবে। বৈঠকখানার ঘরে প্রবেশ করিয়া দেখিল তাহার শ্বশুর মহাশয় সেই মাত্র চা পান করিয়া আরাম কেদারায় বসিয়া চুরুট সেবা করিতেছেন এবং একখানি সংবাদপত্র পাঠ করিতেছেন। রামসুন্দর তাহার কাছের চেয়ারখানিতেই উপবেশন করিল।
জামাতাকে দেখিয়া নিমাইবাবু সংবাদপত্রখানি টেবিলে রাখিয়া দিলেন। নেত্রলগ্নে চশমাটি ঠিক করিয়া চুরুটটি দন্তে দংশন করিয়া ইংরাজি ভাষায় বলিলেন, তুমি বিলাত যাইবার ইচ্ছা করিয়াছ? বেশ তো, অতি উত্তম কথা। রামসুন্দর ইহার মর্ম বুঝিতে না পারিয়া বোকার মতো চাহিয়া রহিল। নিমাইবাবু স্বীয় জামাতার ভাবী পদগৌরব কল্পনায় সূচিত করিয়া হর্ষোৎফুল্ল হইয়া উঠিলেন এবং সেই উচ্ছ্বাসে কেবল ইংরাজি কথাই বলিতে লাগিলেন। আমরা তাহার বঙ্গানুবাদগুলি নিম্নে প্রকাশ করিলাম। জামাতাকে নিরুত্তর দেখিয়া নিমাইবাবু বলিলেন, আমার কাছে আর লুকাও কেন? আমি সকলই জানিতে পারিয়াছি। তুমি যে বিলাত যাইবার পরিকল্পনা করিয়াছ তাহাতে আমার সম্পূর্ণ সহানুভূতি আছে। তুমি খরচের কি বন্দোবস্ত করিয়াছ জানি না, হয়তো বিলাতে পৌঁছিয়া পিতাকে সংবাদ দিলে তিনি খরচ না দিয়া থাকিতে পারিবেন না, ইহাই ভাবিয়াছ। এইরূপ কেহ কেহ করিয়াছে শুনিতে পাই। তোমার পিতা দায়ে পড়িয়া তোমাকে খরচ যোগাইবেন সত্য, কিন্তু তোমার আচরণে তিনি দুঃখিত রুষ্ট হইবেন। তাহাতে কাজ নাই, আমি তোমার সমস্ত খরচের ভার লইলাম। রামসুন্দর এই সমস্ত কথা শুনিয়া অবাক হইয়া রহিল। আকাশ পাতাল ভাবিয়া কিছুই ঠিক করিতে পারিল না। প্রথমে মনে হইয়াছিল শ্বশুর বুঝি পরিহাস করিতেছেন, কিন্তু বিশেষ মনোযোগ দিয়া দেখিয়া তাহার মুখে কথাবার্তার ভঙ্গিতে সে ভাবের কণিকা মাত্রও লক্ষিত হইল না। উত্তরে সে যে কি বলিবে কিছুই ঠিক করিতে পারিল না। নিমাইবাবু উত্তরের অপেক্ষা না করিয়া আবার বলিতে লাগিলেন, তোমরা নব্য সম্প্রদায়েরা শ্বশুরের টাকা লইতে নিতান্ত নারাজ, আমি তাহা জানি। আমাদের সময় এরূপ ছিল না। আমার শ্বশুর মশাই তো আমাকে খাওয়াইয়া পড়াইয়া লেখাপড়া শিখাইয়া চাকরি করিয়া দিয়াছিলেন। তিনি তাহা না করিলে আমি এতদিন কোথায় থাকিতাম? আমার একটি মাত্র কন্যা, আমার যাহা কিছু আছে তাহা ভবিষ্যতে তোমার হইবে। তুমি আমার নিজের টাকায় বিলাতের ব্যয় নির্বাহ করো। আজকাল যে দিন পড়িয়াছে তাহাতে এখানে থাকি আর কিছুই হয় না, সুতরাং মনে কোনো প্রকার দ্বিভাব করিও না। তখন রামসুন্দর মনে করিল, বাহ, এ তো দেখিতেছি ব্যাপার মন্দ নয়। শ্বশুরের অর্থে যদি একটা কেষ্টবিষ্টু হইয়া আসিতে পারা যায়, তবে সে সুযোগ ছাড়ে এমন হস্তিমূর্খ কে আছে? প্রকাশ্যে সাহস করিয়া গম্ভীরভাবে বলিল, আমি বিলাত যাইব আপনি কেমন করিয়া জানিলেন? নিমাইবাবু পকেট হইতে টেলিগ্রাম দুইখানি বাহির করিয়া হাসিতে হাসিতে রামসুন্দরের হাতে দিলেন। রামসুন্দর সেই দুইটি আদ্যপান্ত নিরীক্ষণ করিয়া ভাবিল, আর কিছুই নয়, বাবা কোনো কার্য উপলক্ষে কলিকাতায় আসিয়া আমাকে দেখিতে পান নাই। অনুসন্ধান করিয়াছেন, কেহ তাহাকে মিথ্যা কথা বলিয়া একটু মজা দেখিতেছে। বাল্যকাল হইতে আমার বিলাত যাইবার ঝোঁক, ইহা তিনি অবগত আছেন। এই জন্যে এ কথা সহজেই বিশ্বাস হইয়াছে। যাহা হোক, তিনি নিশ্চয়ই আমাকে ধাবিত আসিবেন। সুতরাং আর কালো বিলম্ব করা উচিত নহে। শ্বশুরকে বলিল, বাবা ইহাতে রাগ করিবেন, মা কাঁদিবেন, এমন কাজ করা কি আমার উচিত? নিমাইবাবু একটু যেন উত্তেজিত স্বরে বলিলেন, কোন পিতা কোন সন্তানের ওপর রাগ না করেন? আর কান্না তো স্ত্রীলোকের স্বাভাবিক ধর্ম। তোমার পিতা এখানে আসিলে তাহাকে আমি ভালো করে বুঝাইয়া বলিব আমি তোমাকে পাঠাইয়াছি, তোমার ইহাতে কোনো দোষ নাই, বরং প্রথমে তুমি অসম্মত ছিলে, আর তাহার সহিত সুরবালাকে পাঠাইয়া দিব। তোমার মা বধূকে পাইয়া পুত্র বিচ্ছেদ শোকে সান্ত্বনা করিবেন। যখন তুমি মনে জানিতেছ এ কাজ গর্হিত নয়, ইহার ভাবি ফল সর্বাংশে শুভই হইবে। এখন একটু আধটু অসুবিধা ও সেন্টিমেন্টালিটির জন্য কাজ হারানো নিতান্তই বোকামি। এই পর্যন্ত বলিয়া অল্প হাসি ও ভূমিকার সহিত বলিলেন, আর তোমার ওপর তোমার সে পিতার অপেক্ষা আমারই অধিকার বেশি, কারণ আমি হইলাম ফাদার ইন ল, আমি তোমার আইনসঙ্গত পিতা। এই বলিয়া তিনি হো হো করিয়া উচ্চহাস্যে বলিলেন এবং নির্বাপিত চুরুটটি পুনর্বার প্রজ্বলিত করিয়া স্বচ্ছন্দ মনে সতেজে ধূমপান করিতে লাগিলেন। সেই দিন বৈকালে 2-3 ঘণ্টা কাল রামসুন্দর শ্বশুরের সহিত দোকানে ঘুরিতে ঘুরিতে পোশাক পরিচ্ছদ ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করিল। সন্ধ্যার পর এক পরিচিত সাহেব ব্যারিস্টারের নিকট নিমাইবাবু তাহাকে লইয়া গেলেন। তাহার কাছে বিলাতে বাস করা সম্বন্ধে নানা প্রকার উপদেশ
এবং কয়েকখানি পরিচয়পত্র পাওয়া গেল। জাহাজে স্থান রাখিবার জন্য বোম্বাইয়ে টেলিগ্রাফ করা হইল। সেই দিন রাত্রি 3টার মেল ট্রেনে রামসুন্দর সাহেব সাজিয়া যাত্রা করিল। কোনরূপ বিদ্রোহ শঙ্কায় এই সংবাদ অন্তঃপুরে প্রচারিত হইল না। নিমাইবাবু গৃহিণীকে বড়ই ভয় করিতেন। মেয়েরা জানিল রামসুন্দর কলিকাতায় ফিরিয়া গিয়াছে, কিন্তু পরদিনই হরিবল্লভবাবু আসিয়া উপস্থিত হইলেন। তখন সকল প্রকার কথা ফাঁস হইয়া গেল। কিয়ৎক্ষণের মধ্যে অন্তঃপুরে বিলক্ষণ কোলাহল উত্থিত হল। আমরা বিশ্বস্ত সূত্রে অবগত হইয়াছি, ইন্দুবালা এই ব্যাপারে সম্বন্ধে একটি কথাও বলে নাই। সুখের বিষয় হরিবল্লভবাবুকে ঠান্ডা করিতে বিশেষ কষ্ট পাইতে হইল না। বেহাই তাহার পুত্রের জন্য অত টাকা খরচ করিতে প্রস্তুত হইয়াছেন, বেআইয়ের ওপর রাগ করা অসম্ভব হইয়া পড়িল। বিশেষত নিমাইবাবু এবং তাহার বন্ধুগণ বৃদ্ধকে ভালো করিয়া বুঝাইলেন, বিলাতে প্রবাসকালীর অথবা পথে কোনো বিপদ সম্ভাবনা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কত লোক চাইতেছে ইত্যাদি। পূর্ব পরামর্শ মতো সুরবালাকে তাহার সঙ্গে পাঠাইয়া দেওয়া হল। উপসংহার: আমরা গল্প লেখকেরা বিধাতার বরে অনেক অসাধ্য সাধন করিতে পারি বটে, কিন্তু আমাদের ক্ষমতারও একটা সীমা নির্দিষ্ট আছে। বিলাত ফেরত ব্যক্তিগণ আমাদের গল্পের বিষয়ীভূত হইলে তাহাদিগকে মিষ্টান্ন ছাড়া অন্য কিছু বলা আমাদের সেই ক্ষমতা সীমার অতীত। মিস্টার রামসুন্দর বিলাত হইতে ফিরিয়া এলাহাবাদ হাইকোর্টে ব্যারিস্টার ব্যবসা আরম্ভ করিয়াছেন। 2 বৎসরে বেশ পসার জমিয়া গিয়াছে। পিতামাতা পুত্রের সম্পদে তাহার পূর্বকৃত অপরাধ বিস্মিত হইয়াছেন। একটা জাকালো রকমের প্রায়শ্চিত্ত ক্রিয়া সমাজও রামসুন্দরকে মার্জনা করিয়াছে। অতঃপর মার্জনা করিয়াছে বটে, কিন্তু কন্যার বিবাহের সময় কোনো গোল উঠিবে কিনা বলা যায় না। রামসুন্দর দেশের বাড়িতে চাবি বন্ধ করিয়া পিতামাতাকে মাঝে মাঝে লইয়া আসেন, কিন্তু এখানে অত্যন্ত গরম বলিয়া তাহারা অধিক দিন থাকিতে চাহেন না। এক বেনামী চিঠি যে তাহার বিলাত যাওয়ার মূল সূত্র, তাহা রামসুন্দর অনেকদিন পরে জানিতে পারিয়াছে, কিন্তু কে যে তাহার লেখক বহু চেষ্টাতেও আবিষ্কার করিতে পারে নাই। আমাদের পাঠিকাগণের প্রতি ইন্দুবালার বিশেষ অনুরোধ, যদি কখনো তাহারা নিমন্ত্রণ সমাজে তাহাদের সুরদিদির সহিত মিলিত হন, তবে যেন কথায় কথায় এটা প্রকাশ করিয়া না ফেলেন। তাহলে শুনলেন তো, বেনামি চিঠি গল্পের শেষটা আমাদের এক গভীর জীবন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। কখনো কখনো সামান্য একটা ধুলোবালিও পাহাড়ে জন্ম দিতে পারে, যেমনটা ঘটেছিল রামসুন্দরের জীবনে। ইন্দুবালা সেই ছোট্ট হাতের কাঁচা অক্ষরে লেখা 3টে লাইন কেবল একটা চিঠি ছিল না, ছিল রামসুন্দরের ভাগ্যদেবীর এক নীরব ইঙ্গিত, যা তাকে মেসের এক কোণ থেকে তুলে নিয়ে গিয়েছিল 7 সমুদ্র 13 নদীর ওপারে। আর বছর 2 পর, যখন সেই ভীতু ছাত্রটি এক সফল ব্যারিস্টার হয়ে ফিরে এলো, তখন সেই বেনামি চিঠির গুরুত্ব হয়ে উঠল অপরিসীম। এই গল্প আমাদের শেখায়, জীবন কখনো কখনো আমাদের জন্য এমন কিছু পরিকল্পনা করে রাখে যা আমরা কল্পনাও করতে পারি না। যেখানে অভিযোগ ছিল সেখানে ভয় ছিল, সেখানেই শেষমেশ ধরা দিল এক অভাবনীয় সাফল্য। একটি বেনামি চিঠি, একটা বিরাট ভুল বোঝাবুঝি, আর এক মানুষের বদলে যাওয়া ভাগ্যের গল্প। এই ছিল বেনামি চিঠি, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কলমে লেখা এক আশ্চর্য জীবন কাব্য। যদি গল্পটা আপনাকে ছুঁয়ে থাকে, লাইক দিন, কমেন্ট করুন, আর বলুন আপনার জীবনেও কি এমন কোনো তুচ্ছ ঘটনা বড় কোনো পরিবর্তন এনেছে। সাবস্ক্রাইব করুন গল্প ক্লাসিক্সকে, যেখানে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো খুঁজে পায় এক নতুন পূর্ণতা। আবার দেখা হবে পরের গল্পে। ততদিন শুনতে থাকুন, জীবনকে অনুভব করতে থাকুন, আর নিজের ভাগ্যের ওপর বিশ্বাস রাখতে শিখুন।